আমাদের আজকের টপিক হলো স্কুল নিবন্ধনের দ্বিমাত্রিক জ্যামিতি। গত ক্লাসে আমরা অক্ষের স্থানান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জোড়া সরলরেখার সমীকরণ এবং সাধারণ দ্বিঘাত সমীকরণ, যেটা কলেজ নিবন্ধনের ক্ষেত্রে রয়েছে পেয়ার অফ স্ট্রেট লাইনস অর্থাৎ জোড়া সরলরেখার সমীকরণ, আর একটা হলো জেনারেল ইকুয়েশনস অফ সেকেন্ড ডিগ্রি সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো এটা মূলত রিটেনের সিলেবাস। আপনাদের এমসিকিউ আকারে যখন পরীক্ষা হবে তখন কিন্তু রিটেনের সিলেবাসটা থাকবে, চেঞ্জ হলে খুব কম পরিমাণে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনাদের প্রিপারেশন নিতে হবে। তো আমাদের আজকের টপিক হলো দ্বিমাত্রিক জ্যামিতির জোড়া সরলরেখা এবং সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখান থেকে অনেকগুলা একাধিক এমসিকিউ অবশ্যই থাকবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই জন্য পুরো ক্লাসটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি বেসিক থেকে আলোচনা করব, এরপর আমি স্যাম্পল এমসিকিউ ব্যাখ্যা সহ দেখাবো, এরপর আপনাদেরকে কথা বলার অপশন দেব, তখন কথা বলতে পারবেন। কোনো প্রবলেম থাকলে সেটাও বলতে পারেন। এই টপিকটি স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখি যে জোড়া সরলরেখা কাকে বলা হয়। মূলত আমরা সবাই এগুলো কম বেশি জানি, কিন্তু আমাদের কাজ হলো বেসিক থেকে আলোচনা করা, যাতে আপনারা বিষয়টি আরো ক্লিয়ার থাকেন। যেমন জোড়া সরলরেখার মধ্যে রয়েছে সমান্তরাল সরলরেখা, ছেদক সরলরেখা, এরপর লম্ব সরলরেখা। যেমন আমরা যদি বোর্ডে দেখি, এই দুটো হলো সমান্তরাল সরলরেখা, আবার এই দুটো হলো ছেদক সরলরেখা, একটা আরেকটাকে ছেদ করবে। আবার এটা এটার উপর পারপেন্ডিকুলার বা লম্ব। এই সবগুলা কিন্তু কি সরলরেখা, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা এখানে খেয়াল করি, সেটা হলো জোড় সরলরেখার যে সাধারণ দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো। এখন এই সমীকরণটি একটি জোড় সরলরেখা নির্দেশ করবে, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো কি, ডেল এর মান জিরো হতে হবে। হ্যাঁ, সেটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে কন্ডিশন গুলো কি কি। তো এটাকে আমরা যদি সহজ ভাবে লিখি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সহজভাবে লিখলে এভাবে লিখতে পারি, কিন্তু সেটা আবার মূল বিন্দুকে আমি দুটি সরলরেখা নির্দেশ করবে। এটা পার্থক্য হলো আগেরটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ, আর এটা হলো মূল বিন্দুকে আমি দুটি দুটি সরলরেখা, অর্থাৎ একটি সরলরেখা ভাবে এই মূল বিন্দু দিয়ে যাবে, আরেকটা মূল বিন্দু দিয়ে যাবে, এরকম। তো এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা কোন ধরনের সরলরেখা নির্দেশ করে? মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। আর এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখন একজন লিখেছেন যে সাউন্ড শোনা যাচ্ছে না, বাকিরা একটু লিখে দেন তো, সাউন্ড কি ক্লিয়ার কিনা, শোনা যায় কিনা? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার, ঠিক আছে। যে শুনতে পাচ্ছেন না তার হয়তো নেট প্রবলেম। আচ্ছা, ওকে ওকে, আর লিখতে হবে না। এখন জোড়া সরলরেখার নির্দেশ করে কিনা তা বোঝার কন্ডিশন কি, দেখেন এই যে ডেল, এই ডেল এর মান যদি জিরো হয়, তখন আপনারা বুঝবেন সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো, এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। আর যদি ডেল এর মান জিরো না হয়, তবে সেটি জোড়া সরলরেখা হবে না। সেক্ষেত্রে সেটি কৌণিক হতে পারে, যে কোনো ধরনের কৌণিক, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এমনকি বৃত্ত হতে পারে। তবে ডেল ইকুয়াল টু জিরো হলে সেটি অবশ্যই এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। এজন্য আমরা যে কোনো সমীকরণ থেকে প্রথমে ডেল এর মান বের করব, করে দেখবো এটা কি নির্দেশ করে। আচ্ছা, যেমন এটা এই ইকুয়েশনটাকে আমরা যদি মিডল টার্ম করি, তাহলে এটা আসে এক্স মাইনাস টু ওয়াই এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি করবে? এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। কিন্তু এটাকে আমরা তো মিডল টার্ম করলে এভাবে পাই, কিন্তু আমরা যদি এটাকে এই ফর্মুলা অনুসারে বসাই, এ বি সি এফ, এখানে এ কত, এক্স স্কোয়ার সবটা হলো এ, আবার টু এক্স এক্স ওয়াই, তাহলে এক্স এর মান হলো মাইনাস ফাইভ বাই টু, আর বি হলো সিক্স, আর এখানে জি এফ সি তো নাই, বাকিগুলো জিরো। তাহলে এখানে বসানোর পর দেখবো যে এখানে ডেল এর মান জিরো হয়। তার মানে এটা কি এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। আমরা জাস্ট বেসিকটা দেখবো, এরপরে কিন্তু আমরা এমসিকিউ দেখবো, তখন ডিটেলস আলোচনা করব ব্যাখ্যা সহকারে। তো আপনাদেরকে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। রেখা দুটি কি ছেদকারী হবে, সমান্তরাল না জোড়া সরলরেখা, তা বোঝার উপায় কি? মনে রাখবেন, যদি এক্স স্কোয়ার মাইনাস এ বি এর মান জিরো থেকে বড় হয়, তাহলে রেখা দুটি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে।
আবার এস স্কোয়ার মাইনাস এ বির মান 0 হয়, তখন রেখা দুটি সমান্তরাল রেখা হবে। আবার যদি এস স্কোয়ার মাইনাস এ বির লেস দ্যান 0 হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তখন এটা জোড়া কাল্পনিক রেখা নির্দেশ করবে। এই কন্ডিশন গুলো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন একটা বিষয় হলো, দেখেন আপনাদের কলেজের যে সিলেবাস এখানে একদম স্পষ্টভাবে মেনশন করাই আছে। আমরা একটু খেয়াল করি, এই যে এটা কলেজের সিলেবাসে homogeneous second degree equations, general second degree equations representing pair of straight lines, angle between pair of straight lines, bisector of angle between pair of straight lines, এগুলা কিন্তু টু ডাইমেনশনালের যে পেয়ার অফ স্ট্রেট লাইনস এর অন্তর্ভুক্ত। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। আর মনে রাখবেন, এমসিকিউ যখন আসবে দ্বিমাত্রিক জ্যামিতি, তখন সেটা কলেজ পর্যায়ে আর স্কুল পর্যায়ে যে আলাদা টপিক তা কিন্তু না, টপিক কিন্তু সেম। স্কুল পর্যায়ে হয়তো এই কথাগুলো আলাদাভাবে লিখে দেয় নাই, কিন্তু এগুলো দ্বিমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত, এই জন্য এগুলো শিখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা দুটাই প্রিপারেশন নেবেন তারা একসাথে নেবেন, অর্থাৎ স্কুল এবং কলেজের যে সিলেবাস মিল আছে সেগুলো আগে শেষ করবেন, পরবর্তীতে বাকি টপিক গুলো পড়বেন, তাহলে আপনাদের জন্য সিলেবাসটা অনেক কমে যাবে, ইজি মনে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা খেয়াল করি, হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস কাকে বলা হয়? সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এই যেটা এই এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে সমমাত্রিক কেন বলা হয়? দেখেন, এক্স এর পাওয়ার হলো 2, ওয়াই এর পাওয়ার হলো 2, আবার এখানে এক্স ওয়াই মিলে দুটার পাওয়ার হলো 2, এক্স এর 1 ওয়াই এর 1, অর্থাৎ এটা হলো সমমাত্রিক। ঠিক আছে, কিন্তু এটা সমমাত্রিক না, কারণ এখানে এক্স ওয়াই সি আছে, এখানে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, এই অংশটা হলো সমমাত্রিক। তো যখন হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলবে নিচের কোনটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, তখন আপনারা এটা অ্যান্সার করবেন। দেখেন, বেসিক থেকে যদি ভালো করে শিখেন, বেসিক থেকে 50% এমসিকিউ এমনিতে হয়ে যায়। আবার নিচের কোনটি এক জোড়া সরলরেখা নির্দেশ করে বা সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটি, এই যে এটা এ এক্স স্কয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা নির্দিষ্ট শর্তে কি করে? এক জোড়া সরলরেখা কৌণিক বৃত্ত সূচিত করে। এখন কন্ডিশন গুলো দেখে, যে ডেল এর মান এটা মুখস্থ রাখতে হবে, এ বি সি টু এফ জি এস মাইনাস সি এফ স্কয়ার মাইনাস বি জি স্কয়ার মাইনাস সি এস স্কয়ার ইকুয়াল টু 0। ডেল এর মান যদি 0 হয়ে যায়, মনে রাখবেন এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। কিন্তু ডেল এর মান যদি 0 না হয়, যেমন 5 6 বা -3 এরকম আসে, তখন সেটা কিন্তু বৃত্ত বা কৌণিক হতে পারে। সেটা আমরা পরবর্তী টপিকসে দেখবো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে। আবার দেখেন, আপনাদের কলেজের একটা টপিকস আছে, এই যে অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ স্ট্রেট লাইনস। হ্যাঁ, এখানে দেখেন, এই যে জোড়া সরলরেখার মধ্যবর্তী কোণ, তো নিচের কোণটি জোড়া সরলরেখার মধ্যবর্তী কোণ নির্দেশ করে, এই যে এটা সরাসরি, এটা কিন্তু প্রমাণও আছে, আমরা প্রমাণটা করব না যেটা আমাদের এমসিকিউ টাইপ। অর্থাৎ এই সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন ওই দুটার মধ্যবর্তী কোণ আমরা ট্যান থিটা লিখতে পারবো, এটা 2 √ এস স্কয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। আরেকটা টপিক হলো বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ স্ট্রেট লাইনস, এই যে দেখেন কলেজ সিলেবাসে একদম মেনশন করা আছে, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ স্ট্রেট লাইনস। আমরা কিন্তু টপিক ধরে ধরে আপনাদেরকে শিখাচ্ছি। আমি আবারও বলি, 49তম বিসিএস এ আমাদের এই বেসিক এবং এমসিকিউ থেকে 80-র উপরে কমন ছিল, সাবজেক্টিভ ম্যাথে 100-র মধ্যে 80-র উপরে কমন ছিল, যেটা আসলে কল্পনার বাইরে ছিল। ইভেন 19তম নিবন্ধনে দেখবেন আরো বেশি কমন পাবেন, আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা বেসিক গুলো শিখবেন, তারপরে ওই অনুসারে এমসিকিউ গুলো শিখবেন। আর মূল বিষয় হলো সিলেবাস ধরে ধরে শিখতে হবে। এখন দেখেন, জোড়া সরল রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ হলো এটা, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এ মাইনাস বি এক্স ওয়াই বাই ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এস। এটাও কিন্তু প্রমাণ আছে। এই দুটা প্রমাণ অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষা আপনি পারলেও তো প্রমাণ করার সময় নেই। এখন আমরা এই রিলেটেড এমসিকিউ দেখি, তেমন দেখি একটু, কোন সমীকরণটি দুটি বাস্তব ছেদকারী রেখা নির্দেশ করে? যেমন এটা এক্স স্কয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কয়ার ইকুয়াল টু 0। কেন? আমরা যদি এখানে এক্স স্কয়ার মাইনাস এ বি এর মান বের করি, সেটা কি 0 থেকে বড় হয়, তাহলে এটা কি হবে? বাস্তব ছেদকারী রেখা, ওই যে আমাদের কন্ডিশন গুলো অনুসারে। আবার দেখেন, এই সমীকরণ কি কি নির্দেশ করে? এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে একই রেখা কি হবে? দুইবার হবে। আচ্ছা, এই সমীকরণ কি দুটি বাস্তব রেখা নির্দেশ করবে কখন? ওই যে একটু আগে বলেছি, যখন এক্স স্কয়ার মাইনাস এ বি এর মান 0 থেকে বড় হবে, তখন বাস্তব সংখ্যা নির্দেশ করবে। এক্স স্কয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0 বা এক্স স্কয়ার ইকুয়াল টু এ বি,
তখন কিন্তু সেটা কি জোড়ার সরলরেখা নির্দেশ করবে। যখন এস স্কোয়ার মাইনাস এ বি লেস দ্যান জিরো হবে, তখন সেটা কি অবাস্তব। এই যে আমরা যে কন্ডিশন গুলো শিখেছি, আমরা একটু কন্ডিশন গুলো আবার দেখি। এই যে দেখেন, একটু আগে যেটা শিখেছি, তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। এস স্কোয়ার মাইনাস এ বি জিরো হলে সমান্তরাল রেখা হবে, একটা আরেকটা প্যারালাল হবে। আবার এস স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দ্যান জিরো ছেদকারী রেখা, এবং এগুলো বাস্তব হয়। আবার এস স্কোয়ার মাইনাস এ বি যদি জিরো থেকে ছোট হয়, তখন জোড়া কাল্পনিক রেখা নির্দেশ করে, ঠিক আছে? অর্থাৎ এটা রিয়েল হবে না। আচ্ছা, এই তিনটা কন্ডিশন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখি এমসিকিউ 3 নাম্বার এখন দেখলাম, এরপর কোন নাম্বার দেখি যে এখানে 3 নাম্বারের ব্যাখ্যা দেওয়া আছে। এই যে দেখেন, এস স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দ্যান জিরো হলে দুটি বাস্তব ছেদকারী রেখা এস স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো হলে একই রেখা নির্দেশ করে। আর এস স্কোয়ার মাইনাস এ বি লেস দ্যান জিরো হলে কি সেটা কাল্পনিক রেখা নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, একজনের সিন পরে হচ্ছে, সিন পরে হচ্ছে। আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? একটু লিখে দেন। না না, ঠিক আছে। ওকে, তাহলে যিনি পরিশ্রম করতেছেন তার একটু নেট একটু স্লো, এই কারণে। আচ্ছা, দেখেন, ওকে আর লিখতে হবে না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো সমীকরণটি কি নির্দেশ করে? মনে রাখবেন, এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ যদি যোগ করলে জিরো হয়, তাহলে সমীকরণটি লম্ব, দুটি লম্ব সরল রেখা নির্দেশ করে। যেমন এখানে এর মান ওয়ান, বি এর মান হলো কত, -1। আমরা এ প্লাস বি যোগ করি, জিরো হয়ে যাচ্ছে। এজন্য দুটি লম্ব রেখা নির্দেশ করবে। আবার যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, তখন এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান জিরো হয়, ওয়াই এর মান এক্স আর ওয়াই এর মান -x। এটা ডাল হলো ওয়ান, এটা ডাল হলো -1, ঠিক আছে? তাহলে ডাল দেওয়ার গুণ পদ্ধতি -1 হয়, তখন রেখা দুটো একটা আরেকটা কি লম্ব হয়। তো এটা হলো সাধারণত আমরা 9-10 এভাবে শিখেছি, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মেথড হলো এটা, যদি এ প্লাস বি জিরো হয়, তখন সমীকরণটি কি দুটি লম্ব রেখা নির্দেশ করবে, দ্বিঘাত সমীকরণটি লম্ব রেখা নির্দেশ করবে। আচ্ছা, আবার দেখেন, এই সমীকরণটি দুটি সমান্তরাল রেখা নির্দেশ করার শর্ত কি একটু আগে শিখেছি, যে এস স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো হবে, বা এস স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এ বি হবে। আবার ওই যে কাল্পনিক রেখা নির্দেশ করার শর্ত কি, নিচের কোনটি জোড়া কাল্পনিক রেখা নির্দেশ করে? তো আমরা এখান থেকে এস স্কোয়ার মাইনাস এ বি বের করব, এটা থেকেও বের করবো, এখানে বের করে লাভ হবে না। এখানেও বের করলে এটার ক্ষেত্রে নেগেটিভ আসবে, আর একটার ক্ষেত্রে নেগেটিভ আসবে না। যেটার জন্য নেগেটিভ আসবে সেটার জন্য কি কাল্পনিক রেখা নির্দেশ করবে, কারণ এস স্কোয়ার মাইনাস এ বি এর মান জিরো থেকে কম হলে সেটা কাল্পনিক রেখা নির্দেশ করে। আবার দেখেন, এই সমীকরণটি কি নির্দেশ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা সরল রেখা নির্দেশ করে শুধু বলা যাবে না, এটা দুটি সরল রেখা নির্দেশ করে। মূল বিন্দুগামী সরল রেখা কি জোড়া সরল রেখা। দেখেন, মূল বিন্দুগামী সরল রেখা বললেও ভুল হবে, এটা মূল বিন্দুগামী কি জোড়া সরল রেখা নির্দেশ করে। আমি একটু আগে যেটা দেখাচ্ছি, এই যেটা এই একটা রেখা, এই আরেকটা রেখা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2x xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে। আচ্ছা, 8 নাম্বারটা দেখি। এই যে দেখেন, এটা হলো সরাসরি যে আপনাদের ম্যান দেওয়া ছিল, এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোন সমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ কোনটি? সরাসরি প্রমাণটা আপনারা লিখে দিবেন, এটা মুখস্থ রাখতে হবে। একটু আগে বলেছিলাম এটা। 9 নাম্বারটাও দেখেন, এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। কেন? আপনারা এ প্লাস বি করে দেখবেন। দেখেন, এখানে এক্স স্কোয়ার সহগ হলো এ, ওয়াই স্কোয়ার সহগ হলো কি বি, তাহলে এক্স স্কোয়ার সহগ হলো ওয়ান, ওয়াই স্কোয়ার সহগ হলো -1, এই দুটো যোগ করে দিই, কত হচ্ছে জিরো। এ প্লাস বি যেহেতু জিরো, তাহলে সমীকরণটি কি, সমীকরণটি এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, যেগুলো পরস্পর কি লম্ব হবে। 10 নাম্বার দেখেন, এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের ছেদ বিন্দু কত? তাহলে এগুলো যদি মূল বিন্দুকে আমি জোড়া সরলরেখা নির্দেশ করে, তার মানে এদের ছেদ বিন্দু কত হবে, মূল বিন্দুতে হবে, 0 0। আচ্ছা, এখন খেয়াল করি মূল বিন্দুগামী জোড়া সরলরেখার বৈশিষ্ট্য কি, এই ধরনের সমীকরণ সবসময় কি মূল বিন্দুতে ছেদ করে, আর মূল বিন্দুটা কি 0 0। এখানে প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা দেওয়া আছে। এটা হলো, আমি আবারও বলি, জোড়া সরল রেখা এমসিকিউ এর জন্য এগুলাই এনাফ, এবং এই রিলেটেড এমসিকিউ কিন্তু এখানেও আছে, এই জন্য এখানে আমাদের আর করার দরকার নাই। সাধারণ যে দ্বিঘাত সমীকরণ আছে, প্রমাণ আকারে প্রকাশ, কৌণিক,
এর মধ্যেই কিন্তু আবার জোড়া সরলরেখা রিলেটেড এমসিকিউ আছে। আমি আবারও বলতেছি, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। ইউ হ্যাভ টু ফলো মাই লেকচার, ইউ হ্যাভ টু ফলো আওয়ার নোট। হ্যাঁ, লেকচার এবং নোট ফলো করবেন, আমি গ্যারান্টি দিলাম আপনারা কমপক্ষে 80-র উপরে কমন পাবেন। আমার কথাগুলো রেকর্ড থাকবে, সেটা কিন্তু মনে রাখবেন। আমি বিসিএস এ বলেছিলাম, আমরা কনফিডেন্টলি বলতেছি কেন, কারণ আমরা বেসিক থেকে শিখাই এবং বেসিক অনুসারে এমসিকিউ দিয়ে থাকি, যেটা আপনাদের 49তম বিসিএস এ ছিল, এবং 19তম নিবন্ধনে অবশ্যই আরো বেশি বেসিক দেওয়া হবে, কারণ এখানে কোনো রিটেন ম্যাথ দেওয়া হবে না। বেসিক শিখবেন আর ছোট ছোট কিন্তু ম্যাথ শিখতে হবে, আর ফর্মুলা গুলো এগুলাই না। এই যে দেখেন, সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটি? এটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি এই অংশটা দেওয়া হয়, শুধু এই অংশ, তখন এটা কি মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে। এখন এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে, এটা সরল রেখা, কৌণিক, বৃত্ত বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো? আমরা ডেল এর মান বের করবো। এই যে দেখেন, এই কন্ডিশন গুলো মনে রাখতেই হবে। এখান থেকে 100% গ্যারান্টি দিলাম, এক থেকে দুইটা এমসিকিউ থাকবেই। যে সরলরেখা নির্দেশ করার শর্ত কি হবে? ডেল এর মান 0 হবে। ডেল হলো এটা। আবার যখন সমান্তরাল সরলরেখা হবে, তখন ডেল এর মানও 0 হবে, সাথে সাথে এবি মাইনাস এ স্কয়ার 0 হবে। আবার পরস্পর লম্ব সরলরেখার শর্ত হলো ডেল এর মান 0 হবে, এ প্লাস বি 0 হবে। একটা বিষয় মনে রাখবেন, এক জোড়া সরলরেখা নির্দেশ করার সরাসরি শর্ত হলো ডেল এর মান 0, সেটা সমান্তরাল হোক পরস্পর লম্ব হোক। কিন্তু যদি ডেলের মান 0 না হয়, সেটা কখনোই সরলরেখা নির্দেশ করবে না, সেটা হয় বৃত্ত হবে, অথবা পরাবৃত্ত হবে, অথবা উপবৃত্ত হবে, অথবা অধিবৃত্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যখন এবি মাইনাস এস স্কয়ার মান 0 হবে, তখন বলবো সমান্তরাল। আর যখন এ প্লাস বি ইকুয়াল টু 0 হবে, তখন হবে লম্ব। আবার ডেলের মান নট 0 হলে সেটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যে কোনোটি হতে পারে। তবে এ আর বি সমান হলে, এস এর মান 0 হলে সেটাকে আমরা বলবো বৃত্ত। আবার এবি মাইনাস এস স্কয়ার যদি 0 হয়, সেটাকে বলবো পরাবৃত্ত। এবি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0 হলে বলবো উপবৃত্ত। বা উল্টা করে বলতে পারে যে এস স্কয়ার মাইনাস এবি লেস দ্যান 0, সেটাও উপবৃত্ত। কারণ মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টে যাবে। আবার এবি মাইনাস এ স্কয়ার লেস দ্যান 0, অথবা এস স্কয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0, যে কোনোটা বলতে পারে। সেটা হলো, সেটা কি অধিবৃত্ত বা হাইপারবোলা নির্দেশ করবে। পরাবৃত্ত মানে হলো প্যারাবোলা, উপবৃত্ত হলো ইলিপস, অধিবৃত্ত হলো হাইপারবোলা। আর আয়তাকার অধিবৃত্ত হলো রেক্টেঙ্গুলার হাইপারবোলা। আয়তাকার অধিবৃত্ত হওয়ার সত্ত্ব হলো ডেল 0 হবে না, আর এবি মাইনাস এস স্কয়ার 0। দেখেন, এটার সাথে মিল আছে, শুধু এখানে পার্থক্য হলো এ প্লাস বি এর মান 0 হবে। যেমন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দেখেন যেটা আমরা একটু আগে দেখেছিলাম। এই যে দেখেন, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাও কিন্তু কি করবে? একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা নির্দেশ করবে। কারণ এখানে এর মান 0, এর মান 1, বি এর মান কি -1, এ প্লাস বি করলে কি 0 হয়ে যায়। এগুলো আমরা দেখবো এমসিকিউ তে, ব্যাখ্যা সহকারে দেখবো। এরপর কনিক কি? দেখেন, কনিক আমরা জানি যে কনিকের তিনটে প্রকারভেদ আছে। একটা হলো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। পরাবৃত্তের 4 রকমের সমীকরণ আছে, যেটা উপবৃত্তের সমীকরণ হলো এটা, অধিবৃত্তটা হলো শুধু মাইনাস, এটাই পার্থক্য। এখন পরাবৃত্তে দেখেন 4টি সমীকরণ একটু দেখাই দিই আপনাদেরকে। যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হবে, তখন হবে এইদিকে, মূল বিন্দু দিয়ে যাবে কিন্তু। আর ওয়াই স্কোয়ার মাইনাস 4ax হলে এদিকে দিয়ে যাবে। আবার যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তখন এইভাবে যাবে। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, তখন এইভাবে যাবে। 4টি সমীকরণ হয় পরাবৃত্তের, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আগে আমার মতো লেকচার দিই, পরে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনারা ইকুয়েশন গুলো মনে রাখবেন। আবার ওই যে কন্ডিশন গুলো এখানে আবার দেওয়া আছে, সেগুলো দেখে নিবেন, আবার বারবার রিপিট করার দরকার নাই। আরেকটা বিষয় মনে বলে রাখি, আপনাদের 49তম বিসিএস এ একটা কোশ্চেন ছিল যে এটা প্রয়োগ কোথায়। এই জন্য আপনারা অবশ্যই বিভিন্ন কৌণিক পড়েন বা যেটা পড়েন না কেন, সেটার অ্যাপ্লিকেশন গুলো অবশ্যই দেখে নিবেন, প্রয়োগ গুলো। যেমন বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলো কোথায় ব্যবহার করা হয়, এগুলো একটু দেখে নিবেন। এখন আসি আমরা এমসিকিউ কিভাবে আসবে। দেখেন, সাধারণ দ্বিঘাত সমীকরণটি কোন রূপে লেখা হয়? এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সরাসরি ইকুয়েশনটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর ব্যাখ্যা এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ব্যাখ্যা। নিম্নলিখিত কোন শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ একটা উপবৃত্ত নির্দেশ করে? তো আমরা জানি যে এস স্কয়ার মাইনাস এবি যদি 0 হয়, সেটা পরাবৃত্ত। এস স্কয়ার মাইনাস এবি লেস দ্যান 0 হলে সেটা উপবৃত্ত। বা এবি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0 হলে উপবৃত্ত হয়।
মানে কন্ডিশন গুলো মনে রাখবে। আবার এ এর মান বি এর মান সমান এবং এস এর মান 0 হলে সেটা কি নির্দেশ করে? বৃত্ত। দেখেন আমরা যে বেসিক শিখেছি সেখান থেকে কিন্তু এমসিকিউ গুলা এখানে দেওয়া আছে। এর বাইরে কোনো ম্যাথ আসবে না, আমি আবার বলতেছি। এর বাইরে কোনো এমসিকিউ আপনাদের দরকার হবে না। এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর দেখেন সাধারণ দ্বিঘাত সমীকরণ কোন বিষয় বিশ্লেষণে ব্যবহার করা হয়। আমরা জানি যে বিশ্লেষণ জ্যামিতি অ্যানালাইটিক্যাল জিওমেট্রির ক্ষেত্রে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণ ব্যবহার করা হয়। আপনারা ইংলিশ শিখলে সাথে বাংলা তো, বাংলা শিখলে সাথে কি ইংলিশও শিখবেন। একজন লিখছে 3 নাম্বার, আপনাদের পরে আমি অপশন দিব, এখন লিখবেন না। আমাদের ক্লাস শেষ হলে আমাদের বাকি সময় হলো ডিসকাশন সময়, তখন আপনারা ডিসকাস করবেন। যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এত ইকুয়াল টু 0 হয় তবে এটি কোন আকৃতি নির্দেশ করবে? ওই যে পরাবৃত্ত নির্দেশ করবে, ওই যে কন্ডিশন গুলো আর কি। নিম্নলিখিত কোনটি সাধারণ দ্বিঘাত সমীকরণের অন্তর্ভুক্ত নয়? দেখেন সাধারণ দ্বিঘাত সমীকরণ হলো এটা। তো এখানে এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স ওয়াই এর টার্মও আছে, ওয়াই এর টার্মও আছে, কিন্তু ওয়াই কিউব কোনো পদ নাই এখানে, এখানে কোথাও ওয়াই কিউব আছে নাই। ঠিক আছে, সেজন্য এটা ওয়াই কিউব হবে। আচ্ছা, একজন লিখলো স্যার একটু আস্তে আস্তে বললে সুবিধা হয়। আস্তে বলতেছি বাবা। আর আপনার তো ছোট না একদম, বেশি স্লোলি তো বললে এগুলো তো কঠিন কিছু না। ঠিক আছে, আমি আরেকটু স্লো যাচ্ছি। এই সমীকরণটি কি নির্দেশ করে? দেখেন এক জোড়া সরলরেখা নির্দেশ করে। এখন আপনারা কিভাবে বুঝবেন সেটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে? এই যে ব্যাখ্যায় আসেন, এই যে দেখেন, এটাকে যদি আমরা ভেঙে নিই, ভেঙে নিলে কি হয়? এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কি এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে। আবার আমরা এটাও জানি এক জোড়া সরলরেখা নির্দেশ করার শর্ত হলো এস স্কোয়ার মাইনাস এ বি। এখানে এস এর মান কত? 2। এই যে এস এস কত? 2 এস এক্স ওয়াই। এস এর মান কত? যেখানে এস এর মান হলো 2, হ্যাঁ, এ কত? 1, বি কত? 4। তাহলে এস স্কোয়ার মাইনাস এ বি হলো 4 - 4 0 হয়। এই জন্য এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। দেখেন আমি যদি একটু স্পিডেও যাই, আপনারা কিন্তু কোশ্চেন করতে পারবেন, এমন না যে পড়ানো শেষ আপনাদের কোশ্চেন করার অপশন নাই। অপশন অবশ্যই থাকবে। একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে কোন জ্যামিতিক রূপটি পাওয়া যায় না? আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে সরলরেখাও পেতে পারি, উপবৃত্তও পেতে পারি, অধিবৃত্তও পেতে পারি, কিন্তু কখনো ত্রিভুজ পাবো না। এই যে দেখেন সব ব্যাখ্যা দেওয়া আছে। এবার দেখেন 100% এই ধরনের একটা থাকবে যে এই দ্বিঘাত সমীকরণটি কি নির্দেশ করে, তখন আপনারা এ বি এস জি এফ সি মানে এ এক্স স্কোয়ার প্লাস 2 এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সেকেন্ড, যারা আছে ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটার সাথে কম্পেয়ার করে এই মানগুলো বের করবেন। করার পর আপনারা ডেল এর মান বের করবেন। এই যে ডেল, যদি ডেল এর মান 0 না হয় তাহলে এটা কনিক নির্দেশ করবে। এখন কোন ধরনের কনিক? এ বি মাইনাস এ স্কোয়ার যদি 0 হয় তাহলে বুঝবেন যে এটা কি, এই যে এ বি মাইনাস এ স্কোয়ার 0 হলে সেটা কি হবে? পরাবৃত্ত হবে। ঠিক আছে, এখন যদি এখানে বৃত্ত অপশনটা না দেখেন, আমি আরেকটা সহজ টেকনিক বলে দিই। আপনারা যদি এখানে ডেল এর মান নাও বের করেন তাও কিন্তু সমস্যা নেই। কারণ কি এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডেল নট 0। তাহলে শুধুমাত্র এ বি মাইনাস এস স্কোয়ার বা এস স্কোয়ার মাইনাস এ বি বের করেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন শর্টকাট টেকনিকে। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটি কি নির্দেশ করে? একইভাবে এখানে দেখেন ডেল এর মান কি? নট 0। এ বি মাইনাস স্কোয়ার গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 0 হলে সেটা অবশ্যই কি উপবৃত্ত নির্দেশ করবে। আবার এই দ্বিঘাত সমীকরণটি কি নির্দেশ করে? এখানে এ বি মাইনাস স্কোয়ার লেস দ্যান 0, এই জন্য এটা একটা অধিবৃত্ত নির্দেশ করে। দেখেন প্রত্যেকটা টাইপস আমি এখানে ব্যাখ্যা সহকারে দিয়েছি, অবশ্যই এখান থেকে আসতে বাধ্য। এই দ্বিঘাত সমীকরণটি কি নির্দেশ করে? এটা নির্দেশ করবে কি আয়তাকার অধিবৃত্ত। কেন? আমরা জানি যে রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে ডেল এর মান তো নট 0 হয়, ঠিক আছে, এ বি মাইনাস এস স্কোয়ার লেস দ্যান 0 হবে, আবার সাথে এ প্লাস বি কি হবে? 0 হবে। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স কি নির্দেশ করে? এটা একটু পরাবৃত্ত নির্দেশ করে, আমি চিত্র সহকারে দেখিয়েছি আপনাদের। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? ঠিক আছে, এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হলো 0 0। কেন? এই যে আমরা চিত্রটা দেখি, এই যে এটার ভার্টেক্স বা শীর্ষবিন্দু হলো এটা, এই যে এটা। তাহলে এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? মূল বিন্দু, মানে এর শীর্ষবিন্দু থাকবে মূল বিন্দুতে।
আচ্ছা, আমি বাকিটাও দেখাই দিই আপনাদেরকে। এটাকে বলা হয় উপকেন্দ্র। হ্যাঁ, yes। এটা স্থানাঙ্ক হলো a, 0। ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো a, 0। আচ্ছা, তাহলে এই যে দেখেন পরেরটাতে আছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক কত, a, 0। এগুলো সরাসরি ফর্মুলা পরীক্ষা আসবে কিন্তু। আবার ওয়াই স্কয়ার ইকুয়াল ও এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক কত, সেটা হলো 0, a। কারণ এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, এই যে দেখেন এটা এরকম। এই এটা তাহলে এখানে থাকবে উপকেন্দ্র, তো এখানে এক্স এর মান অবশ্যই 0 হবে, আর ওয়াই এর দূরত্ব হলো a। তাহলে 0, a, এটার উপকেন্দ্র হলো কি 0, a। আবার দেখেন ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি। ঠিক আছে, তো আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করার ফর্মুলাটা একটু খেয়াল করি। দেখেন, উপকেন্দ্রিক লম্ব বলতে বোঝায় যা ফোকাস দিয়ে শীর্ষবিন্দুর লম্ব ভাবে যায়। ঠিক আছে, এই যে উপকেন্দ্রিক লম্ব, আমরা যদি একটু খেয়াল করি, এই যে ধরো এটা একটা পরাবৃত্ত, এটা হলো ফোকাস। তাহলে এই যে এতটুকু, এতটুকু হলো পরে, পুরোটা হলো পরে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো পরে। কিন্তু উপকেন্দ্রিক লম্ব অবশ্যই সেটা কি উপকেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা যদি খেয়াল করেন, বলছে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, তো আমরা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x, এখানে 4ax করলে এর মান আসে 4। তাহলে এটা শীর্ষবিন্দু কত, 0, 0। তাহলে উপকেন্দ্র হলো কত, 4, 0। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, দেখেন যেহেতু ফোকাস 4, 0 তে আছে এবং লম্ব রেখা ওয়াই অক্ষ বরাবর নয়, এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর হবে, তাহলে এটার উপকেন্দ্র হবে অবশ্যই কি, সরি সমীকরণটা হবে, এটা সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু কি 4, এখানে এক্স এর মান 4 হবে। আচ্ছা, 19 নাম্বার, এই যে এই সমীকরণটি কি নির্দেশ করে, এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। আমি চিত্রটা দেখাই, এটা কোন ধরনের উপবৃত্ত দেখেন, এক্স অক্ষের দৈর্ঘ্য কিন্তু বড় হবে এখানে, আর ওয়াই অক্ষের দৈর্ঘ্য কম হবে। খেয়াল করেন, তো ধরেন এটা বি হলে এটা বি, এটাই হলো এটা এ। তাহলে যখন এ গ্রেটার দ্যান বি হবে, হ্যাঁ, তখন আমরা এই সমীকরণটা ইউজ করি এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এটা একটা উপবৃত্ত বা ইলিপসের সমীকরণ। এখন বলতে পারে যে এ উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তো আমরা জানি উপবৃত্তের উৎকেন্দ্রিকতার সূত্র দুই রকম, একটা হলো 1√1 - এ স্কয়ার বাই বি স্কয়ার, আর একটা হলো √1 - বি স্কয়ার বাই এ স্কয়ার। এই জন্য দেখতে হবে এখানে এ বড় না বি বড়। এখানে এ হলো 2, বি হলো 3, কারণ 2 স্কয়ার 3 স্কয়ার। তো এ যেহেতু 2, বি হলো 3, কে বড়, বি বড়। তো বি যখন বড় হবে তখন হবে এই ফর্মুলাটা, অর্থাৎ বিটা নিচে থাকবে, কারণ আমরা বি স্কয়ার দিয়ে লসাগু করলে হবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তখন এই ফর্মুলার মধ্যে এ বি এর মান বসাই দিব, এ হলো 2, বি হলো 3, উৎকেন্দ্রিকতা পেয়ে যাবে। আবার যখন এটা মাইনাস দিয়ে হবে তখন সেটা হয়ে যাবে কি অধিবৃত্ত। পার্থক্য শুধু এখানে। আচ্ছা, এখন আসে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই যে রেক্টাঙ্গুলার হাইপারবোলা আয়তাকার অধিবৃত্ত পরীক্ষা আসার মতো কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু 1 বা এক্স ওয়াই ইকুয়াল টু সি কনস্ট্যান্ট বা এক্স ওয়াই ইকুয়াল টু 2, এই সবগুলাই কিন্তু আয়তাকার অধিবৃত্ত বা রেক্টাঙ্গুলার হাইপারবোলা। মনে রাখবেন, একটার মধ্যে অনেকগুলা বলে দিচ্ছি। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বইগুলা কালেকশনে আছে দেখবেন, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে শর্ট কোশ্চেন, সেখানে এই ধরনের এমসিকিউ গুলো অনেকবার আসছে। এই জন্য আপনারা এগুলো অবশ্যই ভালো করে দেখবেন এবং এগুলো আসার মতো। আবার দেখেন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 কোণটির নাম কি, এটা হলো রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অধিবৃত্ত আর আয়তাকার অধিবৃত্তের পার্থক্য কি দেখেন, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা হলো অধিবৃত্ত। কিন্তু আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে এ এবং বি সমান হয়। এই জন্য তখন আমরা লিখি এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1। এই স্কয়ারকে ডানে নিয়ে আসলে
এটা স্কয়ার যে কোনো একটা ধ্রুবক, সেটা সি হতে পারে, ওয়ান হতে পারে, যাই হোক, মানে এদিকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারই থাকে। এজন্য এটাকে আমরা বলি রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। মনে রাখবেন, আয়তাকার অধিবৃত্তের যে সমীকরণ, এগুলো কিন্তু স্পেশাল সমীকরণ, এগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি বলবো আপনাদেরকে, এখানে আপনারা, আমি একটু সামারি দিই 2 মিনিট, তারপর আমরা ডিসকাস করব, শিখবো, আপনাদের যত কোশ্চেন আছে সবগুলো শিখবো। দেখেন, আমার পড়ানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ডিসকাশন। ডিসকাশন মানে হলো একটা ক্লাসরুম। একটা ক্লাসরুম যখন সবাই কোশ্চেন করবে, ডিসকাস করবে, তখনই কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, আমি বলি আপনারা এই 8টা কন্ডিশন যেভাবে হোক মুখস্থ রাখতেই হবে। যদি না পারেন তাহলে আপনারা নিশ্চিত এখানে এমসিকিউ পারবেন না, কারণ এগুলো থেকে এমসিকিউ আসবে, আসবে, অবশ্যই আসবে। আর আরেকটা কন্ডিশন শর্টকাট টেকনিক আগে বলে দিছি, ডেলের মান যদি জিরো হয় সেটা যে কোনো ধরনের সরলরেখা হতে পারে। ডেলের মান জিরো না হলে সেটা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা আয়তাকার অধিবৃত্ত যে কোনোটি হতে পারে, অর্থাৎ বৃত্ত অথবা কণিক হতে পারে। সেজন্য যে সকল অপশনে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত দেওয়া থাকবে, সরলরেখার কোনো কথা থাকবে না, সেই সকল অপশনে ডেলের মান আর বের করার দরকার নেই, কারণ সেখানে ডেলের মান হলো অটোমেটিক নট জিরো, অর্থাৎ সেটা 4 হতে পারে বা -3 হতে পারে, এরকম। যাই হোক, আমি বলবো আপনারা ক্লাসটা ফলো করেন, আমাদের লেকচার ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলি আপনারা ভালো করবেন। আমি এখন আপনাদেরকে আনমিউট করে দিব, সবার কথা শুনবো। একটাই কথা হবে এখন, ডিসকাশন, যে কার কোথায় প্রবলেম সেটা বলবেন, ঠিক আছে? আদার্স কথা এখন বলা যাবে না। ওকে, এখন কার কি প্রবলেম বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা, এখানে আমি একটা বিষয় আয়তকার। বলি। জি হ্যাঁ, স্যার। শুনবো। এতক্ষণ যে আমি বললাম, বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে? স্যার মোটামুটি মানে আরো একটু মানে রিভিশন লাগবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি পড়াইছি, আপনার সাথে সাথে সব শিখে ফেলছেন এমন তো না। রিভিশন দিতে হবে, ক্লাসগুলো দেখতে হবে। এমনিতে কনসেপ্ট গুলো তো ক্লিয়ার হয়েছে, মানে এখানে কি কি আছে বা কি কি পড়তে হবে। জি স্যার, আপনারা যদি ওইটাই কেউ বলতেছি। বড় সমীকরণ করতে চান, এখানে বড় প্রমাণগুলো করেন, সেটা আননেসেসারি, আপনাদের টাইম ওয়েস্ট হবে। 49তম বিসিএস অনেকেই ওই বিভিন্ন গ্রুপে দেখলাম বড় বড় ম্যাথ দিছে, তো আমাদের অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, স্যার আপনি তো শুধু বেসিক পড়ান আর ওই রিলেটেড এমসিকিউ করান, বড় ম্যাথ করান না। তো আমরা তো যদি কমন না আসে, সেটা আমি গত ক্লাসে বলেছি, অথচ পরে পরীক্ষা দিয়ে সবাই বলে স্যার করছেন কি আপনি করছেন, তার আপনার অপশন সহ পর্যন্ত মিল ছিল। তো আমি আবারও বলবো, আপনাদের 49তম বিসিএস যেরকম আসছে, নিবন্ধন আরো সহজ আসবে, এটা মাথায় রাখবেন। বেসিক থেকে কোশ্চেন আসবে, এখানে কোনো বড় ম্যাথ আসবে না। এই জন্য আমাদের বেসিক যে ডিসকাশন সেটা আগে শিখবেন, পরে এমসিকিউ ব্যাখ্যা সহকারে শিখবেন, সেটাই না। হ্যাঁ, বলেন। স্যার একটা জানার জন্য স্যার এমনি, যে স্যার আয়তকার অধিবৃত্ত হয়, আয়তকার উপবৃত্ত হয় কিনা। সরি। মানে আয়তকার উপবৃত্ত হয় কিনা। না, 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 আয়তাকার শুধু অধিবৃত্ত হয়। জি স্যার। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, বাকিরা বলেন কোথায় কোথায় প্রবলেম আছে। Sir, del not equal 0, AB minus H square greater than 0. হ্যাঁ, উপবৃত্ত স্যার এটা লেস দেন 0। 3 নম্বরে এই নাকি জিনিসটাই লেখা আছে। দেখেন, এই জিনিসটাই অনেকে ভুল করে, বলে স্যার আমরা মেন বইতে দেখছি লেস দ্যান 0। লেস দ্যান 0 তো হতে পারে, আপনি মাইনাস দ্বারা গুণ করে দেন, তখন এস স্কয়ার আগে আসবে, এ বি পরে যাবে, আর চিহ্ন উল্টে যাবে, একই কথা। একে বলতে একে ভাবে লিখে, আপনি যদি এস স্কয়ার মাইনাস এ বি দিয়ে লেখেন তখন লেস দ্যান 0 আসবে। আর এইচ দিয়ে লিখলে লেস দেন। হ্যাঁ, হ্যাঁ, মাইনাস দ্বারা গুণ করেন, দেখেন উল্টে যায়। জি জি স্যার। স্যার। একজন আমাকে এসএসসির বই থেকে দেখা যাবে, স্যার এখানে তো লেস দ্যান দিছে, আপনি দিচ্ছেন গ্রেটার দ্যান। আমি দিচ্ছি, আমি তার স্যার, বলবো ওনাদেরটাও ঠিক আমারটাও ঠিক, তো কেন? এখন আপনি মাইনাস দ্বারা গুণ করেন, এই যে এবি মাইনাস এস স্কয়ার লেস দ্যান 0, দেখেন। আমরা একটু দেখা আপনাদেরকে বের করতে হবে। এই যে দেখেন, ধরেন আছে এস স্কয়ার, সরি, এবি মাইনাস এস স্কয়ার গ্রেটার দ্যান 0, ফর এক্সাম্পল। এটা মাইনাস দ্বারা গুণ করে দেন, আমাদের ঠিক গুণ করে আছে? চিহ্ন তুলে যায় স্যার, উল্টা বলছি যায়। মাইনাস দ্বারা গুণ করে দিলে এস স্কয়ার আগে আসবে, এবি পরে চলে যাবে, মানে এস স্কয়ার প্লাস হয়ে যাবে, এবিটা নেগেটিভ হয়ে যাবে, তখন চিহ্ন উল্টে যাবে, একই কথা। এই দুটার ক্ষেত্রে উপবৃত্ত প্রযোজ্য। আচ্ছা, একজন লিখছে স্যার এক্সামে তো তাহলে বড় কোনো এমসিকিউ থাকবে না, আপনি শিওর স্যার? আমি 100% শিওর, জান বলে দিলাম।
রেয়ার কেসে যদি একটা বা দুটা দেয় সেটা উন্নতি হিসাব, কিন্তু দেওয়ার কথা না। 49 আমার বিসিএস এর কোশ্চেনটা একটু ভালো করে দেখবেন, যারা বিসিএস দেন না তারা একটু দেখবেন, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আপনাদের জেনারেল 100, তারপর এখানে লিখিত টাইপ এমসিকিউ 100, সেজন্য এখানে বড় ম্যাথ দিবে কেন? দিবে আপনাদের বেসিক। এবং যারা ঢাকা ভার্সিটির টিচার বা বুয়েটের টিচার বা যারা পিএসসি মেম্বার কোশ্চেন করে, ওনারা কিন্তু সব সময় বেসিক থেকেই ধরে। আমি যখন ভাইবা দিছি বা যেখানে গেছি, বেসিক কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, কারণ ওরা জানে ম্যাথ সবাই কম বেশি পারে, কিন্তু বেসিক গুলো সবাই পারে না। ঠিক আছে, আপনাকে একটা ভালো ম্যাথ দেখ, আপনি দেখবেন করে ফেলবেন, কিন্তু আপনার যদি বেসিক জিজ্ঞেস করে দেখবেন 50% বেসিক ক্লিয়ার না। এই জন্য জি বেসিক থেকে কোশ্চেন হবে। জি আমি স্যার। গ্যারান্টি দিয়ে বললাম, কথাগুলো রেকর্ড থাকবে। হ্যাঁ বলেন। স্যার আজকের স্যার ক্লাসে আপনার কাছে যদি স্যার 49তম বিসিএস এর কোশ্চেনটা থাকে তাহলে পিডিএফ করে দিলে ভালো হয় স্যার, গুগল ক্লাসরুমে। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপ ফেসবুকে শেয়ার করছি, সেটা আপনাদের লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ আনসার স্যার। আর সহকারে। আরেকদিন বিসিএস এর প্রশ্নটা একদিন একটা রিভিউ, মানে প্রশ্নগুলোর এটা উপরে একদিন পরীক্ষার ক্লাস আগে, নিলে এখন ভালো না, হয়। এটা পরীক্ষার জি আগে, জি এখন না। জি। আমি এখন শুধু কথা হবে, দেখেন এগুলা রেকর্ড থাকবে, বাকি যারা ক্লাস করতে পারে নাই তারা রেকর্ড থাকবে, তারা দেখবে আমি কি পড়াইছি। শুনেন, তারা দেখবে আমি কি পড়াইছি, আমি পড়ানোর পর আপনারা কি ডিসকাস করছেন সেগুলা। এই জন্য এখন আমি আদার্স কথা বলতে চাই না, আপনারা শুধু কোশ্চেন বলবেন যে কোন নাম্বার প্রবলেম। জি স্যার। একজন স্যার লেখবে এক্স একটু ওয়াই লিখবেন। সমান 1 স্যার, এটা হ্যাঁ, আয়তাকার অধিবৃত্ত যে স্যার এক্স ওয়াই সমান 1, লাস্টটা সর্বশেষ। হ্যাঁ, স্যার এটা একটা এটাই স্পেশাল সমীকরণ, x y = 1, এটা আয়তাকার আর অধিবৃত্ত। চিত্র দেখাবো আপনাদেরকে। জি স্যার, জি চিত্র স্যার। দেখান স্যার, অনেকদিন ধরে চিত্র দেখা হয় না তো স্যার। হ্যাঁ, এগুলো আপনাদের চিত্রগুলো জানলে ভালো, তবে চিত্রগুলো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আমার একটা কথা চিত্র আঁকানো বুঝছেন? স্যার, একটু দেখাই দেন। কিন্তু আমি দেখাবো, সমস্যা নেই। জি স্যার। আর অনেকে এক্স বলে স্যার ওয়াই আপনি বোর্ডে গিয়ে করালে ভালো হয়। দেখেন, বোর্ডে গিয়ে এতগুলো টপিকস কি পড়ানো সম্ভব? এটা তাহলে এক না না বছর স্যার, থেকে এইভাবে ঠিক স্যার আছে, আমরা এটা স্যার বোঝা যায়, যে করেন স্যার বোঝা যায়। পারফেক্ট আছে স্যার। হ্যাঁ, ওখানে তো এইভাবে আমরা ঠিক আছে। হ্যাঁ, আমাদের গ্রাফিক্স কার্ড আছে, কার্ডের দামই হলো 10,000 টাকা, যেটাতে লিখি। ঠিক আছে, তো এখানে আপনারা ক্লিয়ারলি বোর্ডের মতোই দেখবেন, এখানে কোনো সমস্যা নেই। এবার রেকর্ড ক্লাসও থাকবে, কোনো প্রবলেম থাকলে সেটা আবার থাকবে, এবং সারা জীবন অ্যাক্সেস থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। জি হ্যাঁ। আর হ্যালো। জি স্যার, স্যার শুনতেছি। 22 নাম্বারটা একটু বুঝাই দেন। হ্যাঁ জিজ্ঞাসা, আমি বলতেছি x y = 1, এটা চিত্র কেউ বলতে পারবেন? আয়ত জি আয়তাকার না স্যার, জি না স্যার, একটু দেখালে ভালো হয় আয়তাকার স্যার। অধিবৃত্ত স্যার। আয়তাকার অধিবৃত্ত চিত্র হবে স্যার। হ্যাঁ, আমি বলছি অধিবৃত্তের বেলা হয় মাইনাস, তাই না? জি স্যার। স্যার। তাহলে আয়তাকার অধিবৃত্তের কয়টা চিত্র হতে পারে আমি বলি আপনাদেরকে। দেখেন, আমি আপনাদের একটা লিখে দিই আগে। ধরেন x y = c, এটা কি আয়তাকার অধিবৃত্ত কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি x y = 2 লিখি? জি এটাও স্যার। স্যার এটাও এটা তো এটা ধ্রুবক। হবে না সরি, স্যার। কোনটা মানি এটা স্যার? হবে না। শিওর না? এটা হবে না স্যার। আয়তাকার অধিবৃত্ত স্যার। এটা ধ্রুবক। 100% আয়তাকার অধিবৃত্ত এটা। জি মানে স্যার। সি জি মানে হলো কনস্ট্যান্ট, যে কোনো ধরনের জি স্যার। কনস্ট্যান্ট হতে পারে। জি টু স্যার, তো ধ্রুবকই। হ্যাঁ, এটা টু তো আয়তাকার ধ্রুবকই অধিবৃত্ত। আছে স্যার, exactly। হ্যাঁ, ইভেন যদি সি স্কয়ারও দেয়, সেটাও অধিবৃত্ত। জি জি বুঝতে স্যার। স্যার। পারছেন? এটা ফিগারটা মূলত আমরা, দেখেন, যখন x y = c হয়, তখন একটা সমীকরণ লেখা যায় এটাকে। আপনার যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে করতে পারেন ফিগারটা, কিন্তু সেটা অনেক সময় লাগবে। কিন্তু আমি সরাসরি আপনাদেরকে গ্রাফটা দেখাই দিই, পরীক্ষা যদি গ্রাফটা আসে। দেখেন, জি x y = 1 এর এই যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, এটা এভাবে আসতে পারে। এই যে দেখেন, এই দিক দিয়ে হয়, আবার এই দিক দিয়েও আসে। কনস্ট্যান্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। মানে চিত্রটা দুই দিকে হয়, এদিকেও হয়, মানে ফার্স্ট কোয়াড্রেন্টও হয়, থার্ড কোয়াড্রেন্টও থাকে। এটা x y = 1 এর গ্রাফ। বুঝতে পারছেন? আবার এই গ্রাফটা কিন্তু এখানে এই যে 1 1 পয়েন্ট দিয়ে যায়, 1 1 পয়েন্ট দিয়ে যায়। এটা ব্যাখ্যা আছে অনেক, কিন্তু আমরা যদি এমসিকিউ, আমাদের তো অত দরকার নেই। শুধু মনে রাখবেন এক্স ওয়াই গ্রাফে হলো এরকম, এটা যাবে কি 1 1 বিন্দু দিয়ে যায়, এবং এটা কি এটা এদিকেও হয়, আবার এদিকেও কি এদিকে আসে, -1 বিন্দু দিয়ে যায়, নেগেটিভ দিয়ে। ঠিক আছে? স্যার দ্বিতীয় আর চতুর্ভাগে হয় না স্যার?
না না, এটা ফিগারটা এরকম। আপনারা যে কাজ করবেন দেখেন, আমরা যেভাবে গ্রাফ আঁকি, ধরেন এক্স ওয়াই ইকুয়াল টু পাই, এটা বিপরীত দিক এটার দিয়ে একটা কাজ গ্রাফ করা আঁকি। হয় স্যার। ধরেন এক্স ওয়াই ইকুয়াল টু পাই বলে ওয়াই এর মান কত হয়, 5/x হয় কিনা? জি এখন জি এক্স স্যার এর ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন মান ধরেন, এরপর একটা গ্রাফ করেন, দেখবেন যে এই সাইডের আর এই সাইডে আসবে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন এতগুলো দরকার না, আপনারা বলছেন, আমি চিত্রটা দেখা দিচ্ছি, ভালো করছেন এখানে এটা। স্যার তবে মনে এক্স এর রাখবেন এক্স ওয়াই ইকুয়াল টু যে কোনো ধ্রুবক হোক, 1 2 বা সি স্কয়ার বা সি, সবগুলাই আয়তাকার অধিবৃত্ত। স্যার জি স্যার উপকেন্দ্রিক এখানে লম্বের এক্স এর মান স্থানাঙ্ক এল হতে নিলে ওয়াই এর মান 0, নিচে বা রাখবে, 1,0 অথবা স্যার, এটা আমাদের একটু কথা বুঝাইলে কোনটা ভালো যে হয় কোনো স্যার। একটা ঠিক আছে। একজন বলেন, বুঝি নাই। স্যার উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক হ্যাঁ, 0, বা 1,0 স্যার, এটা একটু বুঝাইলে স্যার ভালো ছিল। ওকে। দেখেন, যখন এগুলো সব এসএস কলেজের পড়া, কোনিক পড়েন নাই? জি স্যার। এই যে দেখেন, আমার কিন্তু সব লেভেলে পড়ানোর অভিজ্ঞতা আছে। আমি ইউনিভার্সিটির টিচার ছিলাম 5 বছর, ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, সিনিয়র লেকচারার 5 বছর। এরপর কলেজে প্রায় আছি, একটা কলেজে ছিলাম আগে 1 বছর, এখন আছি আরেকটাতে তো 4 বছর হবে। মানে প্রায় 10 বছর পড়ানোর অভিজ্ঞতা স্কুল এবং কলেজ, সরি, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে। তো আমি যেটা দেখেছি যে সেটা হলো আপনাদের মানে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে উঠলেও দেখা যায় যে কলেজের বেসিক ক্লিয়ার না। ঠিক আছে, এগুলো আমরা অনেকে বেসিক গুলো ক্লিয়ার করি না, এটা সমস্যা। এই যে ওয়াই স্কয়ার কত, আহা এটা কি আসলো দেখেন, একটু একটু লাইনে পাবেন। যাদের নয়েজ আছে তাদেরকে কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। দেখেন, দেন স্যার, রিমুভ ওয়াই করে দেন। স্কয়ার ইকুয়াল টু এর ফোর আগে এ 3 4 দিন বলছেন। দেখেন ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, একটু খেয়াল করুন। এটা তো হলো চার সূত্র, তাই না? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। এখন এটা কি দেখেন, এ হলো এক্স অক্ষ থেকে এটা ডিসটেন্স, বুঝতে পারছেন? এই জন্য এখানে ফোকাসে এ কমে, আর এটা যদি এক্স অক্ষে আছে, এক্স অক্ষে কি ওয়াই জিরো, এই জন্য এ কমা জিরো হয়। বুঝতে পারছেন? ওয়াই স্কয়ার ইকুয়াল টু ফোর জি এ না এক্স স্যার, হলে আর এ কমা জিরো, বুঝলেন না? হ্যালো, জি স্যার, আরেকবার বলেন স্যার এটা। যেমন আরেকটা দেখেন, আমি এটা দেখেন, ধরেন এক্স স্কয়ার ইকুয়াল টু ফোর এ হয়। আচ্ছা, এখানে যদি ডিস্টেন্স এ হয়, এই ডিস্টেন্সটা কার, এক্স এর না ওয়াই এর? ওয়ার ওয়াই এর ডিস্টেন্স। আর এটা যদি ওয়াই অক্ষ, তাহলে এক্স এর নয়েজ মান জিরো হচ্ছে, হবে, অনেকে কথা তাহলে জিরো বলতেছে কমা এ। নয়েজ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্র হবে 0, আবার এদিকে থাকলে হবে a, 0। বুঝতে পারছেন? স্যার এক্স অক্ষের পরে থাকলে এক্স সমান জায়গায় জিরো হবে, আর ওয়াই অক্ষের জায়গায় থাকলে ওয়াই অক্ষের জায়গায় জিরো হবে, তাই তো স্যার? হ্যাঁ, ওয়াই অক্ষের জায়গায় থাকলে এক্স এর মান জিরো হবে, আর এক্স অক্ষে জি থাকলে স্যার। ওয়াই এর মান জিরো হবে। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আমি এখন আপনাদের বাকিগুলো শুনবো, বলতেছি আমাদের মতো আপনারাই বলেন, অনেকে আর একাধিক জায়গায় ভর্তি আছেন, এতগুলা কোশ্চেন করার কি অপশন পান বলেন? সরাসরি না কোশ্চেন না, স্যার করতে এটা পারবেন? সম্ভব হয় না। এটা সম্ভব হয় না। সময় দেয় না, এবং সারা পড়ানোর পর রেকর্ড ক্লাস আছে দেখে নিবেন, দুই একজনের কোশ্চেন লিখে দেয়, ওটা একটু বুঝাই দিই, তারপর বলতে রেকর্ড ক্লাস আছে সবাই দেখে নিবেন, সবার অ্যান্সার দেওয়া সম্ভব না। আর জি জি। আমাদের ক্লাসগুলো যতক্ষণ আপনার প্রবলেম থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সলভ করবো। স্যার তারা খালি খালি পড়া দিয়ে যায় স্যার। না, আমরা ওটার দরকার না, আমরা আপনি তো মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তো প্রশ্ন স্যার আলোচনা করে দিতেছেন স্যার, এরকম আমি আরো কোথাও দিই নাই স্যার, যে প্রত্যেকটা আমাদের প্রশ্ন। ঊর্ধ্বতন বিসিএস এ যারা ভর্তি হয়েছিল তারা অর্ধেকের বেশি আবার এখানে নিবন্ধন ভর্তি হয়েছে। আর আজকের ক্লাসটা স্যার অঙ্কের সে সূত্রই মনে হয় মুখস্থ একটু বেশি স্যার, কারণ হ্যাঁ, মানে সেটাই তো। স্যার। আপনাদেরকে আমি বলি, জেনারেল ইকুয়েশন একটা কোশ্চেন আমি আউটই করে দিচ্ছি, সেটা হলো জেনারেল ইকুয়েশন সেকেন্ডারি দিয়ে বলবে যেটাকে পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, 100% থাকবে এরকম। জি হ্যাঁ, স্যার। আবার উপবিন্দু স্থানাঙ্ক কি বা উপকেন্দ্র কি, তারপর এখানে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য কি বা উৎকেন্দ্রিকতা বের করেন, মানে আমার এখানে যেগুলো আছে এর বাইরে কোশ্চেন হওয়ার কোনো অপশন নেই, সুযোগ নেই। বলেন। স্যার 23 নাম্বার এমসিকিউটা স্যার ব্যাখ্যাটা একটু। বেশ। জি স্যার। আচ্ছা দেখুন, এটা হলো অধিবৃত্তের সাধারণ সমীকরণ, কিন্তু আমরা জানি, দেখেন এখানে কিন্তু যদি এ স্কয়ার ওয়ান হয়, বি স্কয়ার ওয়ান হয়ে যায়, তাহলে কি হয়ে যায়, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু ওয়ান হয় না? জি। মানে এ জি বি স্যার। যদি সমান হয়, মনে রাখবেন
অধিবৃত্তের সমীকরণে এ আর বি যদি সমান হয় তখন সেটা হয়ে যায় আয়তাকার অধিবৃত্ত। জি স্যার। না বুঝেন নাই? এ আর বি সমান হইলে স্যার, হ্যাঁ সমান হলে দেখেন এটা হয়ে যাবে, স্যার ধরেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এ মানে যে কোনো ধ্রুবক সেটা পরে কি ওয়ান আর হোক আছে বা না? এ স্কোয়ার হোক। ধরেন এখানে ওয়ানের জায়গায় যদি এ স্কোয়ার হতো তাও এটা অধিবৃত্ত হতো। আমার কথা ক্লিয়ার? শুনেন এ বিটা কি, হোয়াট ইজ এ বি? এ বি ইজ এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা, সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, তবে এক্ষেত্রে জিরো হবে না, জিরো ব্যতীত। স্যার আর জিরো এখানে স্যার এ আর বি, স্যার এখানে এ আর বি সমান হলো, কিন্তু ওই যে প্রথমে যে আমরা ইটা দেখলাম সূত্রগুলা, ওইখানে তো এ প্লাস বি ইকুয়াল 0 আছে। বাবা এই যে আঠারো ঝামেলাটা তো এখানে পাকাবেন। এটা হলো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির জন্য। এক্স স্কোয়ার প্লাস দেখেন 2x(xy) by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ও ডিগ্রি না বলেন? জি জি স্যার। জি এখন দেখেন আমি ফর্মুলা তো মুখস্থ করবেন, কিন্তু আমি বলতেছি টেকনিকটা কি। টেকনিক হলো ধরেন এখানে হলো 5, এখানে হলো 5x² আর এখানে হলো 5y মাইনাস 5y²। টেপ লাগবে করেন কত হয়? 5 প্লাস মাইনাস 5 জিরো হয় কিনা? হ্যাঁ বাকিটা যাই হোক না কেন, এই দুটো যদি জিরো হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? আয়তাকার অধিবৃত্ত। বুঝতে পারছেন আমার কথা? জি জি স্যার। জি। হ্যাঁ আচ্ছা, মানে এটা হলো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির জন্য সেটা বলছি। আবার দেখেন এটা কেন বৃত্ত হয়, মানে আমরা বলি বৃত্তের বেলায় এ আর বি সমান হয়, আর কারণ বৃত্তের বেলায় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব সমান হয়, এই জন্য এ আর বি সমান হতে হয়। বৃত্তের ক্ষেত্রে কোনো এক্স ওয়াই এর পদ থাকে না, জানেন তো এগুলা। এর কারণে এক্স এর মান জিরো হতে হয়, এই জন্য বৃত্তের কন্ডিশন হলো এ ইকুয়াল টু বি, এস ইকুয়াল টু জিরো। বুঝতে একটা পারছেন আমার কথা? যদি আপনারা এস এর মান জিরো ধরেন তাহলে এটা বাদ, জি আর এ বি সমান ধরেন তাহলে এটা এ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ, এটা একটা বৃত্ত নির্দেশ করবে। কারণ বৃত্তের সাধারণ সমীকরণ কি দেখেন, 2x² 4xy প্লাস 2y² প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা বৃত্ত হতে পারে। কেন? কারণ হলো সরি এখানে এটা দেখেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ কি সমান, সমান। কিন্তু যদি এক্স স্কোয়ার ধরে এটা 3y², সেটা আর বৃত্ত হবে না, সেটা কৌণিক হয়ে যাবে, যে কোনো পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত হবে। তাহলে এই জন্য আমরা লিখি বৃত্তের ক্ষেত্রে এ ইকুয়াল টু কি বি হয়। জি স্যার। মেন কথা হলো ফর্মুলা গুলো মনে রাখতে হবে। আমি আবারও বলি দেখেন, আপনাদের যারা স্কুলে দিবেন তারা এই টপিক গুলো পড়বেন, যেহেতু এটা দ্বিমাত্রিক অন্তর্গত। বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ স্ট্রেট লাইনস সমীকরণটা, তারপর অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ স্ট্রেট লাইন মানে জোড়া সরলরেখার মধ্যবর্তী কোণ দ্বিখণ্ডকের, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল মানে কোণের সমদ্বিখণ্ডকের যে ইয়া আছে, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ স্ট্রেট লাইনস কোন সমদ্বিখণ্ডক যেটা তার সমীকরণ কি সেটা শিখবে। ঠিক আছে? আবার দেখেন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির মধ্যে আছে রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্ম। এখন দেখেন এই যে মানে প্রমাণ আকারে প্রকাশ, এখন প্রমাণ আকারে প্রকাশ করার জন্য আপনারা কি করেন, প্রথমে ডেল এর মান এবি মাইনাস সি স্কয়ার এগুলো করেন না বলেন? জি স্যার। মানে এখানে আমরা যা পড়াইছি সবগুলো টপিকস এই দ্বিমাত্রিক জ্যামিতির মধ্যে আছে। ইভেন এই কোনিক্স পার্টটাও কিন্তু আছে, প্রপার্টিজ অফ প্যারাবোলা, পরাবৃত্তের বৈশিষ্ট্য কি কি, ইলিপস, হাইপারবোলা, সবগুলো এখানে আছে দ্বিমাত্রিক জ্যামিতির। শুধু ডিফারেন্স হলো এখানে আপনাদের স্কুলের ক্ষেত্রে দ্বিমাত্রিক জ্যামিতিতে একটা টপিক বেশি হলো অক্ষের স্থানান্তর ট্রান্সফরমেশন অফ এক্সেস, এটা কিন্তু স্কুলে কলেজে নাই। কিন্তু যেহেতু এটা দ্বিমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত এই জন্য কলেজেও দিয়ে দিতে পারে। তো এটা ছোট একটা চ্যাপ্টার, এই জন্য এটা একটু দেখে নেবেন, রিস্ক নেওয়ার দরকার নেই। আপনাদের বিসিএস এ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, সরি হ্যাঁ ফুরিয়ার, আর এটা ছিল কি ল্যাপ্লাস, হ্যাঁ। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে পর্যায়কাল কত টি সেটাও আসছে, অথচ বিসিএস এ ল্যাপ্লাস নিয়ে কোনো টপিকস ছিল না, তাই না? সেখান থেকে একটা এমসিকিউ দিয়ে দিচ্ছে। আমার কথা ক্লিয়ার? জি আর স্যার। এখানে অক্ষর স্থানান্তর তো সরাসরি দ্বিমাত্রিক জ্যামিতির সাথে সম্পর্কিত, সেজন্য এটা আপনাদের কলেজের জন্য আসতে পারে। আর আমার সাজেশন হলো যারা কলেজে দিবেন বা দুটাই দিবেন, তারা স্কুল এবং কলেজের যে টপিকস গুলো আছে সেগুলো আগে মিল করে শিখবেন, যেভাবে আমরা শিখবো। তারপর বাকি টপিকস গুলো পড়বেন, দেখবেন যে আপনার সিলেবাস 70% এমনিতে কভার হয়ে গেছে।
ঠিক আছে, না হলে মাথার উপর একটা প্রেশার থাকবে, মিলাতে পারবেন না। জি স্যার, যেগুলো স্কুল আর কলেজে স্যার যেগুলো সেম সেগুলো তো স্যার আগে পড়াবেন। হ্যাঁ, আমিও পড়াবো, আপনারাও করবেন, তাহলে আপনাদের জি ওই যে টপিক আগে শেষ হয়ে যাবে। মানে জি স্যার। দেখবেন যে কলেজ যখন ধরতে যাবেন, দেখবেন যে কলেজের 70% শেষ, তখন আপনাদের প্রেশার অনেক কম হবে। আর স্কুলের আচ্ছা ক্ষেত্রে এখানে ঘ বিভাগটা একটু ডিফারেন্স আছে, ল্যাপ্লাস ফোরিয়ার অ্যাপ্লাইড ম্যাথ গুলা, আর মোটামুটি সবগুলাই কলেজে আছে। আর ল্যাপ্লাস ফোরিয়ার কিন্তু কলেজে নেই। আবার কলেজের ক্ষেত্রে আপনাদের অনেকগুলো টপিক বেশি আছে, সেটা কি দেখেন, বিশেষ করে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা তো আছে, এরপর হলো এখান দিয়ে থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব আছে আগে। আর এখানে স্পেশাল হলো 8 নাম্বার ইউনিট পুরাটা প্রোগ্রামিং ইন প্রোগ্রাম, 9 নাম্বার ইউনিট পুরাটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস, 10 নাম্বার ইউনিট লিনিয়ার প্রোগ্রামিং। এগুলো কিছুই কিন্তু স্কুলে নেই। স্কুলের থেকে কলেজের সিলেবাস অনেক বড়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, স্যার আজকের আমি মতো কি একটু ক্লাস কথা শেষ ভয়েস স্যার, কথা ক্লাস বলবো। বিষয়? আপনারা শুনেন, আমি স্যার আপনাদের আমি একটু বারবার কথা বলবো। বলতেছি, ক্লাস ফলো করেন, লেকচার ফলো করেন, আপনারা অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। স্যার আজকের মতো কি ক্লাস স্যার শেষ স্যার? আপনার একটা কাজ আছে তো, চলে যাবো। হ্যাঁ, লিভ নিতে পারেন, আমাদের তো 1 ঘন্টা হয়ে গেছে, স্যার, ক্লাসও আমি শেষ। আমি আমি একটু আচ্ছা কথা স্যার, বলবো। ধন্যবাদ। বলেন। আচ্ছা স্যার, বই অর্ডার করতাম, আপনার কোনো হার্ড কপি বই আছে বা বা আচ্ছা, পিডিএফ কিভাবে আপনাদের করা শুনেন, যায়? আমি শুনবো কথা। আপনাদের আজকে পড়ানো নিয়ে তো কথা শেষ, এটা রেকর্ড থাকবে, সবাই দেখে নেবেন, ঠিক আছে? সারা জীবন জি দেখতে পারবেন, সমস্যা নেই। একদম 19তম না, আপনি 20তম নিবন্ধন দিলেও সেখানে রেকর্ড ক্লাসগুলোর অ্যাক্সেস থাকবে। আমি রেকর্ডটা স্টপ করে দিলাম, তারপরে আমি আপনাদের কথা শুনবো। স্যার আমাদের